সো আমি যদি একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিই অ্যান্ড আই হ্যাভ এ স্ক্রিপ্ট ফাইল, এটা লিঙ্ক করবো এটার সাথে। আমি মোস্ট প্রবাবলি লাস্ট টাইম ভুল করে লিঙ্ক ট্যাগ দিয়ে স্ক্রিপ্ট নিয়ে আসছি। আপনি হয়তো চিন্তা করছেন ওটা কাজ করলে কিভাবে, তাহলে কিছু কিছু ব্রাউজার আছে ওইটুকু ইন্টেলিজেন্ট সে এটা বুঝে নেওয়ার জন্য, বাট আমরা এটা কখনো করবো না, কারণ দেন এগেইন লেগেসি ব্রাউজারগুলো বা পুরোনো ব্রাউজারগুলো বা অনেকগুলো ব্রাউজারই আছে যেটা এই জিনিসটা ইম্পোর্ট করতে পারবে না। সো আমি যদি দেই লিঙ্ক, সরি এগেইন লিঙ্ক দিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট অ্যান্ড অটো কমপ্লিট অ্যান্ড সোর্স দিব script.js, অ্যান্ড আমি যদি script ডট জেএস এ যে console.log অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড, আমি জাস্ট চেক করে নিব আমার এইটা কাজ করে কিনা, স্ক্রিপ্ট ট্যাগটা আসলে ঠিকভাবে আসছে কিনা। সো আসছে, লিঙ্ক হয়েছে, এই জন্যই হচ্ছে আমার এইটা আমি দেখতে পাচ্ছি। সো আমি এটা ক্লিয়ার করে নেই, সেভ, রিলোড। সো আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে সেটা হচ্ছে নেমিং কনভেনশন। সো কনভেনশন কি জিনিস? কোনো একটা রুলস অর রুলস না, অ্যাকচুয়ালি ইটস লাইক আনস্পোকেন রুলস যেটা আমরা ফলো করি কোনো একটা কিছু করার সময়। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও কিছু রুলস আছে। তো সেই রুলসগুলা, সবগুলা রুলস আমি দেখাবো না এখন, কনফিউজ করব না, আমি জাস্ট সবচেয়ে বেসিকটা দেখাবো। অ্যান্ড তার আগে বলে নেই রুলস কেন ফলো করব আমি। আমি যদি দেখাই আপনাকে, আমি চাইলে কিন্তু ইফ একটা কন্ডিশন যদি চাই, ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল আছে আমার সি ইকুয়ালস টু 0, অ্যান্ড দেন এইখানে ব্রেকেট লিখে আমি এখানে জাস্ট সিম্পলি কনসোল ডট লগ করে দিতে পারি কিছু একটা, ইয়েস। সো এই ব্রেকেটটা দেখে সে বুঝছে, জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে এটা এটার ভেতরে কন্ডিশন। অ্যান্ড এই সেকেন্ড ব্রেকেট দেখে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে এটার ভেতরে আমার বডি, এটার ভেতরে আমার টাস্কগুলা। সো আমি চাইলে এখানে সেমিকোলন দিয়ে আরও একটা কনসোল লিখতে পারি, বাট এটা কেন করব না। আমি যদি একটু আমার ইউনিভার্সিটি লাইফে ব্যাক করি, সো আমার একটা ইন্টেনশন ছিল ওই সময়, যে আমি যখন কোনো একটা কোড লিখবো, আমি কোডটা এমনভাবে লিখবো যেন অন্য কেউ না বুঝতে পারে। এটা সর্ট অফ কপিরাইট আমার মনে হতো ছোট ছোট থাকা অবস্থায়, যে সর্ট অফ কপিরাইট, আমি যে কোডটা লিখবো সেটা আর কেউ বুঝবে না। বাট অ্যাকচুয়ালি যেটা হয়, 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে ওর 6 মাস পরে আমি নিজেই আমার কোডটা বুঝি না। সো এই জন্য আমরা কিছু প্যাটার্ন অর ফরম্যাট ফলো করি, বা কোম্পানিগুলো ফলো করে, অর ভালো টিমরা ফলো করে, অর যারা ভালো কোড লিখে তারা ফলো করে, যেই প্যাটার্নগুলা কমন, মানুষজন দেখেই বুঝতে পারবে। সো এই প্যাটার্নগুলো ফলো করে আপনি যখন কোড লিখবেন, নতুন একটা ডেভেলপার এসে আপনার কোডের উপর কাজ করলে সে ইজিলি ধরে নিতে পারবে আপনি কি কাজ করেছেন। এটা কেন ইম্পর্টেন্ট? ওয়েল, টিমে যখন আমরা কাজ করি, বড় বড় সফটওয়্যার বিল্ড আপ করি, তখন কিন্তু আসলে একা পুরা জিনিসটা বিল্ড আপ করা পসিবল না অ্যাকচুয়ালি। সো অনেকজন একসাথে কাজ করি, সবাই যেন যে কোনো জায়গায় কোনো একটা বাগ হলে, আজকে কোনো কারণে আপনি অসুস্থ থাকলে যেন অন্য কেউ এসে সেটা ফিক্স করতে পারে, যেন মানুষজন আপনার কোডটা বুঝে। এই জন্যই আমরা কনভেনশনগুলো ফলো করব। আরও একটা এক্সাম্পল, আপনি যখন ওপেন সোর্সে কন্ট্রিবিউট করবেন, আপনার কোডটার উপরেই কিন্তু অন্যজনও কাজ করবে। সো আপনার কোডটা যদি নাই বুঝতে পারে অন্য কেউ, তাহলে অ্যাকচুয়ালি ওই কোডের কোনো ভ্যালু নাই। কারণ দিন শেষে বিজনেস চেঞ্জ হবে। আপনার কোড যদি আপনি আপডেট করতে না পারেন, 6 মাস পরে এসে যদি আপনার কোড আপনিই না বুঝেন, তাহলে ওই কোড বা ওই সফটওয়্যার, ওটার কোনো ভ্যালু নাই। এই জন্যই আমরা সবসময় প্রোগ্রামিং করব এমনভাবে যেন আমাদের কোডটা মেনটেইনেবল হয়, ক্লিন হয়। ক্লিন কোড মানে কি? ওয়েল, একদম যদি সিম্পলি বলি, এমনভাবে কোড লিখা যে কোড অন্য কেউ এসে একবার পরেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এইখানে কি হয়েছে। আর কোনো একটা ফাংশন সুন্দরভাবে লিখা যেন মানুষজন এসে পরেই বুঝতে পারে ফাংশনটাতে কি কাজ করা হয়েছে। সো আশা করি ক্লিন কোড অর কনভেনশন ফলো করার রিজনটা কি সেটা বুঝেছেন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে যে কোনো কিছু দেখাবো, বাট দেখানোর আগে এটাও বলে নেব বা মাঝখানে বলে নেব যে এটা কেন আমরা ফলো করি। কারণ এটা জানা বেশি ইম্পর্টেন্ট, কেন ফলো করি, তাহলে জিনিসটা মনে থাকবে, রেদার দেন জাস্ট সিম্পলি আমি আপনাকে একটা রুলস বলে দিলাম। সো আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের নেমিং কনভেনশন, ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। সো আমরা যখনই কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল লেট নাম ইকুয়ালস টু 21। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে কোনো সমস্যা নেই। আর আমরা যখনই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবল নামটা যতটা রিলেটেড থাকে, আমার কি স্টোর করেছি সেটার সাথে যতটা রিলেটেড থাকে তত ভালো।
তাহলে মানুষ এই লাইনটা পড়েই বুঝতে পারবে। সো আমার ইন্টেনশন ছিল এই নাম্বারটা দিয়ে আমি একটা এইজ রিপ্রেজেন্ট করা। সেক্ষেত্রে আমি এটার নাম দিব এইজ। সো এটা হয়তো বুঝতে পারছেন। অ্যান্ড দেন সো কেউ একজন এসে যখন আমার এই লাইনটা দেখবে, সে দেখেই বুঝতে পারবে এটা কোনো একটা কিছুর এইজ রিপ্রেজেন্ট করছে। সো আমি কোনো একটা সফটওয়্যার বানাচ্ছি, যেই সফটওয়্যারটা মানুষজনের এইজ চেক করে তাদেরকে ফর এক্সাম্পল কোনো একটা সাইটে এন্ট্রি দেয় বা আমার সাইটে এন্ট্রি দেয়। সো সেইখানে আমি যখন কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করব যেইখানের মধ্যে মানুষজনের এইজটা আমি ইনপুট নিব, সেটাকে অবশ্যই আমি এইজ আকারে রাখবো। বাই দ্য ওয়ে, এটা বলতে বলতে আমি আপনাদের একটা জিনিস দেখাই খুব সিম্পলি। কোনো ইউজার থেকে ওয়েবসাইট আমার ইনপুট নিতে হলে আমি কি করব? আহ ওয়েল, আমি যদি দেখাই, তার আগে আরো একটা জিনিস দেখিয়ে নিই। অ্যালার্ট। সো অ্যালার্ট দিয়ে আমি যদি এখানে লিখি এই, ওকে, অ্যান্ড আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এটা আমাকে অ্যালার্ট দিয়েছে। সো আমি ওকে প্রেস করলে এটা চলে যাবে। সো আমি যদি ইউজার থেকে কোনো একটা ইনপুট নিতে চাই, সেই জন্য আমরা যেটা ইউজ করি প্রম্পট, অ্যান্ড দেন সেটার ভিতরে আমি যদি একটা টেক্সট দেই, হোয়াট ইজ ইয়োর এজ। সো আমি একটা কোয়েশ্চেন মার্ক দেই অ্যান্ড দেন সেভ। আমি যদি রিলোড দেই, আমার কাছে একদম প্রথমেই এটা চলে আসছে হোয়াট ইজ ইয়োর এজ। আমি যদি কোনো একটা এইজ দেই, দেওয়ার পরে আমার তো প্রম্পট তো আমাকে ইউজার থেকে ইনপুটটা নিয়ে দিল, বাট সে কিন্তু থ্রো করেছে আমাকে, বা থ্রো করেনি, অ্যাকচুয়ালি রিটার্ন করেছে। সো আমাকে এটা কিন্তু ক্যাচ করতে হবে। সো আমি এটা একটা ভ্যারিয়েবলে ক্যাচ করবো বা রাখবো। সো আমি যদি একটা লেট ইউজার এইজ ইকুয়ালস টু এইটা দেই, তারপরে যদি কনসোল লগ দেই, লগ ইউজার এইজ, অ্যান্ড দেন আমি যদি রিলোড দেই, আমি যদি বলি 22, ইউ সি প্রিন্ট হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখানে ভ্যারিয়েবলটা এমনভাবে নাম রাখলাম যেন কেউ এসেই বুঝতে পারে এই জিনিসটাতে কি হয়েছে। সো এখন যদি আমি চাই ইউজারকে এইটার পরে আরো একটা কোয়েশ্চেন করব, লাইক তার নাম কি, অর তার ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, সেক্ষেত্রে আমি এইবার ভ্যারিয়েবলটার নাম দিব লাস্ট, অর ইউজার লাস্ট নেম, অ্যান্ড দেন হোয়াট ইজ ইয়োর লাস্ট নেম। সো আমি জাস্ট শুধু লাস্ট নেম নিচ্ছি। এই জন্য আমি এটা ভ্যারিয়েবলটা এমনভাবে নেমিং করেছি যেন কেউ আসলেই বুঝতে পারে যে আমি এই লাইনটাতে কি করেছি। সো আরো একটা জিনিস কি আপনি খেয়াল করছেন, আমি এখানে যখন ভ্যারিয়েবল নেমটা লিখেছি, এইটা বড় হাতে দিয়েছি, এইটা বড় হাতে দিয়েছি। এটাকে বলা হয় ক্যামেল কেস। সো আপনি যদি একটা ক্যামেল চিন্তা করেন, ফর এক্সাম্পল এটা একটা ক্যামেল, অ্যান্ড দেন ক্যামেলের এইটা কোথায় যেন, এই যে এটা। সো ক্যামেল ইজ সর্ট অফ লাইক দিস, ওর একটা হাম্প থাকে, হাম্প ওর যেটাকে বলে, আমি জাস্ট সিম্পলি ক্যামেল সার্চ দিয়ে দিই। সো ক্যামেল দিয়ে বোঝায় যে ওর এই যে উঁচু একটা হাম্প থাকে, এটাকে হাম্প বলা হয়, বাট বাংলায় কি বলে এক্স্যাক্টলি আমি জানি না। সো দ্যাট ইজ ফার্স্ট যেই লেটারটা আবার ভ্যারিয়েবলের মধ্যে। আমি এখানে কিন্তু মাল্টিপল ওয়ার্ড আছে, ইউজার একটা, লাস্ট একটা, নেম একটা। সো প্রথমটা বাদ দিয়ে পরের গুলোতে আমি ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল লেটার রাখবো, সেটাকে বলা হয় ক্যামেল কেস। আর এইখানে আমি একটা ভুল করে স্পেস দিয়ে দিয়েছি। সো এটা তো ইউজারকে দেখাবো। অ্যান্ড কনসোল লগ ইউজার এইজটা তো আমি সেম কাজ করেছি। এখন যদি আমরা নেক্সট কনসেপ্টটাতে যাই, এই দুটো অফ করে রাখি, না হলে প্রথমেই আমাকে ব্লক করে দিবে, প্রথমেই এই অ্যালার্ট বক্সটা চলে আসবে। সো আমি সাপোজ কোনো একটা সাম করব, আমার দুটো নাম্বার আছে, অ্যান্ড নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল একটা স্টুডেন্টের মার্কস, অ্যান্ড একটা হচ্ছে ম্যাথসের মার্কস আর একটা হচ্ছে ফিজিক্সের মার্কস। সো লেট ম্যাথস মার্ক ইকুয়ালস টু 90 পেয়েছে, অ্যান্ড দেন আর একটা লেট ফিজিক্স মার্ক ইকুয়ালস টু, স্কোর অ্যাকচুয়ালি আরো বেশি মিনিংফুল, সো পেয়েছে 80। অ্যান্ড আমি এইখানে কিন্তু সাম করব, ইউজারের টোটাল মার্কসটাকে সাম করব। সো আমি নামটা সাম না দিয়ে আমি যদি বলি টোটাল মার্কস টোটাল স্কোর, তাহলে কিন্তু এটা আরো মিনিংফুল হয়। লাইক টোটাল স্কোর ইকুয়ালস টু ম্যাথ স্কোর, ম্যাথ স্কোর প্লাস ফিজিক্স স্কোর। সো ইয়েস, সেভ। সো খেয়াল করছেন আমি ভ্যারিয়েবল নেমগুলা যতটা
পসিবল, আমার যতটা পসিবল বা আমার যেটা মনে হয়েছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা দেখেই আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো এই জিনিসটা কি কাজ করছে। অবশ্যই এই ফাইলটাতে যখন আসবো তখন আমার একটা কনটেক্সট থাকবে যে এই ফাইলটাতে কি কাজ করছে, অ্যান্ড দেন ভ্যারিয়েবল নেমগুলো দেখার সাথে সাথে যেন আমি বুঝে যাই কোথায় কি হচ্ছে। সো এটা দেখে আমি বুঝবো এখানে টোটাল স্কোরটা ক্যালকুলেট করা হয়েছে। অর আমি আসলে স্কোরগুলো চাইলে হচ্ছে একটা অ্যারেতে রাখতে পারতাম, দেন টোটাল স্কোর ওখান থেকে কাউন্ট করতে পারতাম। দেন এগেইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা মেইন কথা, জিনিসগুলো মিনিংফুল রাখা। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি লেটার পরে স্পেস দিতে হবে, না হলে এটা একসাথে হয়ে যাবে, ফাইন। কিন্তু এইখানে আমি যদি স্পেস না দিতাম, আমি কিন্তু চাইলে না দিতে পারতাম, এবং জাভাস্ক্রিপ্ট আমাকে কোনো এরর দিবে না, জাভাস্ক্রিপ্ট ঠিকই বুঝে নেবে। বাট আমাদের অ্যাজ আ প্রোগ্রামার আমাদের চোখে কিন্তু জিনিসগুলো কনফিউশন হয়ে যাবে। এখানে যে দুটো স্কোর প্লাস হয়েছে, হয়তো হঠাৎ করে দেখে আপনার চোখে পড়বে না, কারণ আপনার হয়তো মনে হতে পারে যে আমি একটা লাইন আমার ইজিলি চোখে পড়বে, বাট যখন একটা পেজে আপনার 100-200 লাইন থাকবে, তখন এই জিনিসগুলো কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবে। আরো একটা জিনিস যদি খেয়াল করেন, আমি এখানে একটা স্পেসিং দিয়েছি। সো স্পেসিং ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি আরেকটা স্পেসিং দিয়েছি, অ্যান্ড এই স্পেসিংটা দেখে ইউজার বুঝতে পারবে অ্যাকচুয়ালি এইখানে একটা টাস্ক করা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল নেমগুলো আমি ডিক্লেয়ার করেছি, অ্যান্ড এইখানে অ্যাডিশন অপারেশনটা চালিয়েছি। সো আমি যদি আবার এখানে স্পেসিংগুলো ব্যাক করে দেই, অ্যান্ড এই জিনিসগুলো আসলে থ্রু আউট দ্য কোর্স বাকি যে প্রজেক্টগুলো করবো আমরা সেখানে অবশ্যই ইউজ করবো। সো জাস্ট একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট যেন এটা মনে থাকে যে আমি কোনো একটা জিনিস কেন ওভাবে করছি। সো অ্যান্ড লাস্ট থিং, এটার পরে আরো একটা জিনিস, স্পেসিং। সো আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশন রান, অ্যান্ড এটা জাস্ট কোনো একটা কিছু নিচ্ছে না, বাট আমি যদি নেক্সট লাইনে লিখি, আমি চাইলে আমি দেখিয়েছিলাম ফার্স্টে ইফ এলস দিয়ে কিন্তু আমি ফাংশনটাকে সেম লাইনে লিখে ফেলতে পারতাম, বাট আমি সেকেন্ড লাইনে লিখেছি যেন কেউ এসে দেখে বুঝে কোনটা বডি আর কোনটা হচ্ছে এই ফাংশনটার বডি অ্যাকচুয়ালি। বাট এখানে আরো একটা কাজ করছি আমি, সেটা হচ্ছে এখানে একটা বড় গ্যাপ দিয়েছি, জাস্ট একটা স্পেস না কিন্তু, ট্যাব চেপে একটা বড় গ্যাপ দিয়েছি। এগুলোকে বলা হয় ইন্ডেন্টেশন। সো ইন্ডেন্টেশন কেন করবো আমরা? সো আমি ফাংশনের ভেতরে যখনই কোনো একটা কাজ করছি, লাইক কনসোল ডট লগ আই সরি আই অ্যাম রানিং, সো কেউ এসে এই ফাংশনটা দেখে বুঝতে পারবে এইটুকু বডি। আমার যদি এখানে মাল্টিপল লাইন্স থাকে, আমি যদি এটা কপি করি, মাল্টিপল লাইন্স যদি থাকে, বাই দ্য ওয়ে আমাকে সাবলাইমে কিন্তু একসাথে করে দেয়। সো এটা খেয়াল রাখবেন, আমরা চাইলে সবগুলো একসাথে করে ফেলতে পারি, সব এক লাইনে। আপনাকে যদি আমি দেখাই, যখন বড় একটা কোড থাকবে আর বড় একটা ফাইলে অনেক কিছু একসাথে করবেন, সো আমি কোনো স্পেসিং না দিই, অনেকগুলো ফাংশন লিখেছি, আপনি এসে একবার চোখে দেখে বা স্ক্রল করে কিন্তু আপনার চোখে বা আপনি কনফিউজ হয়ে যাবেন আসলে কোন জিনিসটা আমি খুঁজছি এক্স্যাক্টলি। এখানে যদি নামগুলোও এক একটা এক এক রকম থাকে, সো আমি যখনই ইন্ডেন্টেশন দিব, আমি সবগুলো একসাথে সিলেক্ট করে যদি আমি ট্যাব চাপি, ইন্ডেন্টেশন হয়ে যাবে। সো আপনার কিন্তু একটু ক্ল্যারিটি বাড়ছে আপনি যদি খেয়াল করেন। আমি যদিও নাম সবগুলো সেম রেখেছি। সো ইউজুয়ালি হচ্ছে একটা ফাইলে অনেকগুলো ফাংশন থাকবে বা অনেক কাজ করবেন আপনি, সো তখন কিন্তু, অ্যান্ড এখানে যদি স্পেসিং দেওয়া শুরু করি আমি, সো এইটা এইগুলোতে দেই নাই। সো এটার মধ্যে গ্যাপ অ্যান্ড এটার মধ্যে গ্যাপ। সো এখানে এসে আপনি একবার বুঝতে পারবেন যে বাম পাশে প্রথমে আপনি যখন ফাংশন দেখবেন, ফাংশনগুলো সাধারণত আমরা প্রথমেই যেহেতু ডিক্লেয়ার করি একদম লেফট ইন্ডেন্ট, দেন এটার ভেতরে কাজগুলা একটা ট্যাব দিয়ে রাইট ইন্ডেন্ট। হোয়াট ইফ আমি এখানে একটা ইফ লিখলাম, ইফ কোনো একটা কিছু, সামথিং, কোনো একটা কন্ডিশন, অ্যান্ড দেন আমি এটা এন্টার চাপলাম, দেন ইফের ভেতরেও কিন্তু আমি আরো একটা ইন্ডেন্টেশন দিব। কারণ কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লাইনটা এই ফাংশনের আন্ডারে না, এই লাইনটা অ্যাকচুয়ালি এর ফাংশনের ভেতরেও কোনো কোনো একটা কিছু আছে যার ভেতরে, যার বডির ভেতরে। সো ইন্ডেন্টেশন দেখেই কিন্তু একবারে আপনার চোখে পড়ে যাবে কোন লাইনটা কোন ফাংশনের ভেতরে আর কোন জিনিসটার ভেতরে। সো এই কারণে ইন্ডেন্টেশনটাও ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কেউ যেন এসে বুঝতে পারে আর আপনিও যেন এসে বুঝতে পারেন। সো আপনারা যদি ইন কেস এই ইন্ডেন্টেশন নিয়ে যদি আরো কিছু দেখতে চান, সিম্পলি যদি আমরা গুগলে যাই, জাভা স্ক্রিপ্ট কোড কনভেনশনস লিখে সার্চ দিই আমি, অনেকগুলো পাবো। W3 স্কুলে খুব ডিটেইলডে খুব সুন্দর করে দেওয়া আছে। সো এই যে ফার্স্টে ভ্যারিয়েবল নেমিং এর কনভেনশন কেমন ভাবে ইউজ করব, অল নেম স্টার্টস উইথ লেটার। আমি এগেইন আমি জাস্ট
এই টিউটোরিয়ালটাতে একসাথে অনেক কিছু দেখে আপনাকে কনফিউজ করে দিতে চাচ্ছি না, বাট আপনি যদি এটা শিখতে চান এইটা অবশ্যই পড়ে দেখবেন। অ্যান্ড ইন্টারভিউতে এই কোয়েশনগুলো করে কিছু কনভেনশন নিয়ে জিজ্ঞেস করতে পারে, কজ ভালো কোড লিখে, ক্লিনার কোড লিখে এরকম টিমমেট অনেক ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।